নমস্কার, দূরদর্শন ত্রিপুরার কৃষি দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কৃষি দর্শনে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে গোটা দেশ গোটা বিশ্বে চর্চা হচ্ছে, বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই চাষের উপর। আজ এমনই এক চাষ নিয়ে আলোচনা করব। আজ আমরা কথা বলবো মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় প্রাকৃতিক চাষ বা জৈব চাষ নিয়ে। আমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেক্টর অফিসার কৃষি আধিকারিক শ্রী প্রবীর দত্ত স্যার। স্যার, স্বাগত আমাদের আজকের আলোচনা। নমস্কার। প্রথমেই তো স্যার বলছিলাম যে মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় প্রাকৃতিক চাষ বা জৈব চাষ সেই নিয়ে আলোচনা করব আমরা। তো স্যার, প্রথমেই এর ব্যাখ্যা দিয়ে যে প্রাকৃতিক চাষ বা জৈব চাষ কি তার ব্যাখ্যাটা দিয়ে যদি আলোচনা শুরু করেন। অ্যাকচুয়ালি আমরা আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে আমি আমাদের দেশের যারা আমাদের খাদ্য নিরাপত্তাকে সুরক্ষিত করে কৃষক ভাই বোনদের আমি সম্মান জানাতে চাই এখান থেকে। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মানে প্রকৃতি এবং আমাদের মানব সভ্যতার গড়ে ওঠার পিছনে এটা প্রকৃতি মধ্যে মানব সভ্যতা যে গড়ে উঠেছে সেখানে আমাদেরকে দেওয়া আছে প্রকৃতির তরফ থেকে যে আমরা যথেষ্টভাবে স্বাবলম্বী বলতে পারি। ঠিক। কিন্তু যত যত সভ্যতার বিকাশ হলো, যেদিন থেকে মানুষ দেখতে পেল যে চাষবাস করেও মানে উৎপাদনশীল বাড়ানো যায় জঙ্গলে না ঘুরে, তখন থেকে প্রবলেমটা শুরু। আর প্রাকৃতিক কৃষি এবং জৈব চাষ এই দুটো এমন কিছু নয় যে বিজ্ঞান সেটাকে আবিষ্কার করেছে। সেটা আমাদের প্রকৃতিতে ছিল, চিরাচরিতভাবে ছিল। আমাদের পৌরাণিক গ্রন্থগুলো যেগুলো বেদ উপনিষদ এখানে উল্লেখ আছে, সেটা কোনো চাষ পদ্ধতি নয়। প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ যেটা অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং, সেটা হচ্ছে আমাদের জীবনশৈলী, আমাদের জীবনধারার মধ্যে দিয়েই একটা পদ্ধতি, যেটা প্রতিদিন। এটা এমন কোনো পদ্ধতি নয় যে নতুন একটা টেকনোলজি আবিষ্কার হলো সেটাকে আমরা মাঠে গিয়ে কৃষকদেরকে শেখাতে হবে। সচরাচর এই পদ্ধতি প্রত্যেক জায়গাতেই আছে, প্রত্যেক প্রকৃতিতেই দেওয়া আছে। সাপোজ উদাহরণ হিসেবে নিতে গেলে একটা জঙ্গলে আমরা কখনো কোনো বা ফরেস্ট এরিয়াতে আমরা কখনো কোনো সার বা রাসায়নিক সার যেটা বা বাইরে থেকে কোনো কিছু ব্যবহার করা, কীটনাশককে দমন করা, এই কীট বা পতঙ্গটা আমার ওই ফসলটাকে জঙ্গলে ক্ষতি করছে, কিছুই করতে হয় না। সেটা বাস্তুতন্ত্রে এমনভাবে প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা খাদক উৎপাদক বিভিন্ন ক্যাটাগরিতে আমাদেরকে ভাগ করে দেওয়া আছে। সেটা ব্যালেন্স সেখানে রক্ষা করা। কিন্তু আমরা মানুষ যেদিন থেকে কৃষিটাকে আমাদের জীবনধারার যে জীবনধারার যে পর্যায়ক্রম সেখান থেকে সরে গিয়ে যেদিন আমরা সেটা থেকে আয় এবং ব্যবসা শুরু করলাম, সেদিন থেকেই সেটা ব্রেকডাউন হয়ে গেছে। তো প্রাকৃতিক কৃষি এমন একটা কৃষি যেখানে আমরা সচরাচর বাইরে থেকে কোনো রাসায়নিক সার বা এক্সট্রা কোনো অনুখাদ্য বা আমরা বলতে পারি কীটপতঙ্গকে আক্রমণকে বন্ধ করা, এসব আমরা সেখানে প্রাকৃতিক কৃষিতে সম্ভব না। আর জৈব চাষ সেটা হচ্ছে কিছুটা মানে রাসায়নিক সার বা কীটনাশককে বাদ দিয়ে জৈব কীটনাশক তৈরি করে, জৈব সার তৈরি করে সেগুলোকে মাটিতে বা গাছে প্রয়োগ করে ফসলকে রক্ষা করা বা অধিক ফলন উৎপাদন করা। জাস্ট এইটুকুই ফারাক থাকে। কিন্তু যে আমাদের যে আধুনিক কৃষি সেটা থেকে এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আধুনিক কৃষি সেটা সময়ের বিভিন্ন চাহিদা অনুযায়ী মানুষ তার সভ্যতার রক্ষার্থে তৈরি করেছিল। এখন বিজ্ঞানের যেমন প্রত্যেকটার একটা সুফল এবং কুফল আছে, তো আধুনিক কৃষিটা একটা সুফল কুফল এখন দেখা যাচ্ছে। নিশ্চয়ই স্যার, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাকৃতিক চাষ বা জৈব চাষ কেন এতটা আলোচ্য বিষয় কেন হয়ে উঠল, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে ভারতবাসীরা স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগেও আমরা অনেকগুলো মহামারী দেখেছি। তারপরে আমরা কিছুটা মানব সৃষ্টিও ছিল, কিছুটা প্রাকৃতিক কারণও ছিল। স্বাধীনতার পরে আমাদের কাছে এমনও সময় এসে গিয়েছিল যে আমাদের সবার জন্য খাওয়াটা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তখনের সময় সেটা সঠিক ডিসিশন ছিল যে সবুজ বিপ্লব, উন্নত জাতের বীজ বা উচ্চ ফলনশীল বীজ বা আমাদের বিভিন্ন যেটাকে আমরা হাইব্রিড বলি সেটা, অথবা বিভিন্ন কীটপতঙ্গকে আক্রমণকে রক্ষা করার জন্য আধুনিক কৃষি যে আমাদের যে কীটনাশকগুলো সেগুলো ব্যবহার করা, সেটা ওই সময়ের সঙ্গে সাথে আমাদের প্রয়োজন ছিল। তারপর সময়ের জন্য প্রয়োজন ছিল। তো আমরা এখন ভারতবর্ষ
কৃষি ক্ষেত্রে দুগ্ধ উৎপাদন, মৎস্য উৎপাদন, পশুপালন, মানে আমরা যেটাকে এগ্রি এবং অ্যালাইড সেক্টর বলি, প্রত্যেকটাতে এতটুকু উপরে পৌঁছে গেছে যে আমরা এখন শুধু আমদানি না, রপ্তানিও করি, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন লিডিং পজিশনে আছি পৃথিবীতে। তো রিসেন্টলি আমরা ধান উৎপাদনে চায়নাকেও পিছনে ফেলে দিয়েছি। কিন্তু এতটুকু সাফল্য আসার পরে এখন রিয়েলাইজ হচ্ছে যে আমরা কোথাও কি কিছুটা হারিয়ে ফেলেছি অনেক কিছু প্রকৃতি থেকে। তো বিশেষ করে এই পৃথিবীতে মানব সভ্যতায় গড়ে ওঠার পিছনে তো কৃষির একটা হাত আছেই, আর মানব জাতি বা পৃথিবী বা বাস্তুতন্ত্র বা পরিবেশকে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মাটি এবং জলবায়ু। তো আমরা দুটোকেই দূষিত করে দিয়েছি। তো মাটি এখন এতটুকু আমরা দূষিত করেছি বিভিন্ন মানে অবৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বনের ফলে, যে আমাদের ধীরে ধীরে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। তো আমরা 140 কোটি দেশ, তো 140 কোটি উপরে দেশ লোক সংখ্যা আমাদের, এই লোককে আগামী 20-30 বছর পরে আমরা কতটুকু খাদ্যের যোগান দিতে পারবো, আমাদের মাটি কি সেই ক্ষমতা ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমরা এখন চিন্তিত, কৃষি বিজ্ঞানীরা চিন্তিত। তারপর প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের ফলে অনেক কিছু তারতম্য, ফসলের মানে উৎপাদনশীলতাতেও একটা তারতম্য এসে গেছে। তো এই সবগুলো বিবেচনা করে এখনো সেটা গবেষণার মধ্যে দিয়ে আছে বা কিছুটা মানে সুফল এসছে যে আমাদেরকে মাটি, যেটাকে আমরা মানে আমাদের যে মৃত্তিকাকে আমরা মা বলি, সেই মাটিটাকে আমাদেরকে আগে স্বাস্থ্যটা রক্ষা করতে হবে। আর আমাদের সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যাতে আমাদের খাদ্যের যোগান ঠিক থাকে, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, সেটা যাতে গ্রামীণ অর্থনীতিতে ভেঙে না পড়ে। তো এই সব দিক বিবেচনা করে এখন আমরা একটা মানে সম্পূর্ণ এরিয়াতে, হয়তো পুরো ভারতবর্ষের যতটুকু আমাদের কৃষি জমি, সম্পূর্ণ এরিয়াতে হয়তো হঠাৎ করে যদি আমরা ডিসিশন নিয়ে নিই যে অজৈব চাষ হবে বা প্রাকৃতিক চাষ হবে, সেটা জৈব চাষ বা প্রাকৃতিক চাষ হবে, অজৈব চাষ আমরা বন্ধ করে দেব, সেটা ডিসিশনটা ঠিক হবে না। তো জন্য সেই অনুযায়ী সরকার যথেষ্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যে দেশের সরকার বা রাজ্য সরকারও নিচ্ছে, বিভিন্ন, শুধু ত্রিপুরাতে না, অল ওভার ইন্ডিয়াতেই, যে আমরা ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ আমরা প্রাকৃতিক চাষ, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে মাটির স্বাস্থ্য রক্ষা করা, বিষমুক্ত খাবার সবার জন্য প্রদান করা, তারপরে আমাদের প্রকৃতিকে সুরক্ষা করা, তারপর প্রাকৃতিক ভারসাম্য, যাতে পেস্টিসাইড, যে জিনিসটা পেস্টিসাইড মানে পেস্ট, আর সাইড মানে কিল করা, পেস্টকে কিল করা, তো সেটা মানে ঔষধ না, সেটা হচ্ছে একটা বিষ, মানে যে পেস্টিসাইড, এটাকে আমরা বিষ বলা উচিত, এটা ওষুধ বলা সম্ভব না। ওষুধ আপনাকে কিউর করবে আর বিষ আপনাকে ধ্বংস করবে, তো পেস্টিসাইডটা বিষ, এই বিষটার হাত থেকে আমাদেরকে রক্ষা করা। রিসেন্টলি গবেষণায় দেখা গেছে যে মায়ের দুধে পর্যন্ত পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, সেটা তো খাওয়ার থেকেই গেছে, তো জলস্তরে পেস্টিসাইড মিশে যাচ্ছে। তো আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে আমাদেরকে ধীরে ধীরে, একদিনে হয়তো সম্ভব হবে না যেটুকু ক্ষতি আমরা করে দিয়েছি, ধীরে ধীরে আমাদেরকে প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ, সেই সাথে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আমরা হচ্ছি মানে হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট। ভারতবর্ষে এমন অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে আমাদের উত্তর পূর্বাঞ্চল আছে। তো আমাদের এই জায়গাটা এখনো অন্যান্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেগুলো ইন্ডিয়ান, যে আমাদের যে অন্যান্য প্যান ইন্ডিয়া বেসিস যেটাকে আমরা বলি, সারা ভারতবর্ষের যেখানে কৃষিটা হচ্ছে বাণিজ্যিকরণ কৃষি, সেই কৃষি থেকে আমরা একটু দূরে আছি। তো আমাদের সবার এখন লক্ষ্য হচ্ছে যে নর্থ ইস্টকে সেভ করতে হবে, কারণ কৃষি শুধু চাষবাস না, কৃষিতে সংরক্ষণও একটা বড় ব্যাপার। আমাদের কাছে এতটুকু জাম প্লাজম আছে নর্থ ইস্টে, মানে আমাদের কাছে আমাদের যে ফরেস্ট এরিয়া বা আমাদের যে প্রকৃতি আমাদেরকে এতটুকু দিয়ে দিয়েছে, আগামী কয়েকশো বছর এখান থেকে গবেষণার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন বীজ আমরা, বা আমাদের যে বিভিন্ন কৃষি গবেষণা, যে বা বিশেষ করে কৃষি প্রজনন গবেষণা, যেটা কৃষি ব্রিডিং, সেখানে মানে যে রিসোর্স ম্যাটেরিয়াল আমাদের নর্থ ইস্টে আছে, সেটা যাতে নষ্ট না হয়। তো মেইন থ্রাস্ট এরিয়া নর্থ ইস্টকে সেভ করতে হবে। ঠিক স্যার, আমাদের আজকের এই আলোচনা শোনার পর অনেক কৃষক বন্ধুরাই চাইবেন যে প্রাকৃতিক পদ্ধতিতে বা জৈব চাষ শুরু করতে, তো তারা কিভাবে করবেন বা সরকারি সাহায্য কিভাবে পেতে পারেন, বীজ কোথা থেকে পেতে পারেন, সেই বিষয়টাই যদি বলেন। অ্যাকচুয়ালি প্রাকৃতিক চাষটা কৃষকরা নিজেরা করেন অ্যাকচুয়ালি, না, নতুন যারা কৃষকরা রয়েছেন, যে নতুন করে চাষ শুরু করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি প্রাকৃতিক চাষটা আমি সবার উদ্দেশ্যে সেটাই বলবো যে সেটা আপনারা নিজেরা যদি একটু খেয়াল করে দেখবেন, সে আপনারা নিজেরাই সেটা ফলো করছেন, কিন্তু সেটাকে একটা স্ট্রাকচারাল ওয়েতে আনা, এইটুকুই। ছোট্ট একটা উদাহরণ দেব, প্রত্যেক কৃষকের কাছে আমাদের গরু আছে, তো দেশি গরু ম্যাক্সিমাম আমাদের ত্রিপুরাতে এমনই থাকে। তারপরে এই গোবরটা আমরা জমিতে ব্যবহার করি,
আচ্ছা। তো প্রাকৃতিক কৃষিতে কি বলে, সেখানে একটা জীবামৃত তৈরি করা হয়, গোমূত্র, গোবর, তারপরে গুড়, বেসন, এগুলো দিয়ে, জঙ্গলের মাটি, এগুলো দিয়ে তৈরি করা হয়। তো এটা প্রশিক্ষণ, এগুলো এইসব বিভিন্ন বিষয় আছে, জীবামৃত, পঞ্চগব্য, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, ঘনজীবামৃত, এগুলো তৈরি করার ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তাছাড়া এখন ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং, আর আমাদের স্টেটে চলছে মিশন অর্গানিক ফর ভ্যালু চেইন ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজিয়ন, MOVCDNER, এটা দুটো প্রজেক্ট। তো বিশাল এরিয়াতে, আমাদের প্রায় 20,000 হেক্টরের উপর এরিয়াতে জৈব চাষের আওতায় আছে, আমাদের 5,000 হেক্টর এরিয়াতে প্রায় প্রাকৃতিক চাষের আওতায় আছে। তো এটা তো গভর্নমেন্ট ওনাদের স্কিম ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন করবে, এক্সটেনশনও হবে আগামী দিনে। আর যদি কোনো কৃষি এখনকার আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে যুবকরাও ধীরে ধীরে কৃষিতে আসছে, অনেক শিক্ষিত যুবক কৃষিতে আমি নিজে দেখতে পেয়েছি, আমার যেখানে কর্মস্থল সেখানে আমি দেখতে পেয়েছি, আসে আমাদের অফিসে, আসে যোগাযোগ করে, বা আমরাও মাঠে গেলে আমাদের সাথে কথা হয়। ওনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ যে অ্যাকচুয়ালি কৃষককে আমরা একটা সচরাচর কি ভাবি যে একটা গরিব মানুষ হবে, দেখতে অশিক্ষিত হবে, সেই মিথ এখন ভেঙে দেওয়ার সময় এসছে। এখন শিক্ষিত যুবকদের কৃষিতে আসা উচিত। তো ওনারা যে যে কৃষিতে যে লাভজনক ব্যবসাটাকে, সেটাকে তুলে ধরা উচিত। তো ওনাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে প্রাকৃতিক কৃষির প্রশিক্ষণের জন্য কৃষি দপ্তর বা ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিভিন্ন NGO সবাই কাজ করছে। তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারে। সবচেয়ে হাতের কাছে হচ্ছে নিজ নিজ এলাকাতে কৃষি দপ্তরের অফিস আছে, প্রত্যেকটা গ্রামে আমাদের অফিস থাকে, সেখানে যোগাযোগ করতে পারবেন, খবর পাবেন। যদি ওনার বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন তো হবেই। আর এটুকু বলবো, যারা আমাদের যে বিশেষ করে যে আমাদের যে মহিলা, কৃষিতে একটা কথা আছে যে আমাদের কৃষি বিজ্ঞানে, বা আমাদের যারা আমরা কৃষি নিয়ে, আমরা কৃষি বিজ্ঞানের ছাত্র, এখন আমি ছাত্রই কৃষি বিজ্ঞানে, আমাদের একটা কথা আছে যে কৃষিতে নারীদের ভূমিকা, সে বিশাল ব্যাপার, বিশাল ওনাদের কন্ট্রিবিউশন মহিলাদের। তো মহিলা সশক্তিকরণের পিছনে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন কাজ করছে, দপ্তরও কাজ করছে, কিন্তু একটা মহিলা দিদি কৃষক, উনি যতটুকু সহজে প্রাকৃতিক চাষটাকে উনি নিজের হাতে তৈরি করেন, প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো ছোট করে প্লটে ওনাদের ঘরের সবজিটা এখানে তৈরি করেন, সেটাকে একটু যদি একটু বড় আকারে করা যায়, তাহলে আমরা বাজারেও আমরা প্রাকৃতিক কৃষির যে উৎপাদন বা জৈব কৃষির উৎপাদন আমরা দিতে পারবো। তো সেটার সাথে ওনাদেরকে আমরা বুঝিয়ে দিতে হবে যে এটার সাথে একটা মার্কেটেরও আলাদা, বাজারেরও ব্যাপার আছে। তো সেখানে এই একটা আলাদা অর্থনীতির রাস্তা তৈরি হয়ে যাবে সেখানটাতে, এই প্রাকৃতিক কৃষি আর জৈব কৃষি থেকে। তো যারা ইয়ং জেনারেশনে, যারা এখন ছেলেমেয়েরা আছে, হয়তো অনেকে অন্যান্য কাজ পছন্দ করে, যে কৃষিটা শ্রম, এটা পছন্দ করে না, কিন্তু অনেকে আবার করে। কারণ ওটাতে যদি একবার সঠিক পরিকল্পনা এবং বাজার ভিত্তিক কৃষিটা করা যায়, তাহলে কিন্তু কৃষিতে এটাকে ব্যবসায়িক রূপ দেওয়া যায়। নিশ্চয়ই। স্যার, এই ক্ষেত্রে বলবো প্রাকৃতিক চাষ এবং বা জৈব চাষ, এর সঙ্গে রাসায়নিক চাষ, সেই ক্ষেত্রে পার্থক্যটা অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হতে পারে কৃষকরা? কোনটার ক্ষেত্রে বেশি স্বাবলম্বী? অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা বলতে গেলে একটা ডিবেট বিভিন্ন জায়গাতে আমি গেছি, বেঙ্গালুরু একবার গেছিলাম, বা বিভিন্ন জায়গাতে দেখেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে কি, যেদিন থেকে আমি একটু আগে বললাম, যেদিন থেকে কৃষিটাকে আমরা অ্যাকচুয়ালি ওপেন গ্লোবালাইজড মার্কেটে ব্যবসা হিসেবে ধরি, সেটা তাহলে কৃষিটা কিন্তু আমাদের যে প্রাকৃতিক কৃষিটা, সেটা সম্ভব না। কেন? কারণ একটা যে MNC মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন ব্যবসায়িক সংস্থারা আছেন, ওনাদেরও দেশের অর্থনীতি, ওনাদেরও দরকার, ওনাদেরও প্রয়োজন, বাট আমাদের যে মূল যে আমাদের যে পরিকাঠামো, সেটার প্রধান হচ্ছে আমাদের বীজ। কৃষিতে প্রথম হচ্ছে বীজ, তারপর মাটিকে সুরক্ষিত রাখা, তারপর আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের আধুনিক কৃষি পদ্ধতিটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করা। কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, যথেচ্ছ হারে অবৈজ্ঞানিকভাবে রাসায়নিক সারের ব্যবহারের ফলে একে তো কৃষির খরচা বাড়ে, দ্বিতীয়ত মাটির ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। আর প্রাকৃতিক কৃষিতে যে উপাদানগুলো ব্যবহৃত হয়, বা অর্গানিক ফার্মিং, জৈব চাষের যে উপাদানগুলো ব্যবহৃত হয়, সবগুলো আমাদের লোকালে অ্যাভেলেবেল, উইদিন দ্য ফার্ম, উইদিন দ্য ফার্মার ফ্যামিলির কাছে অ্যাভেলেবেল। গোবর লাগে, গোমূত্র লাগে, নিম পাতা লাগে, বিভিন্ন ভেষজ গাছপালা লাগে, তারপর রসুন লাগে, কাঁচামরিচ যে আমাদের যে মরিচ যেটা, সেটা লাগে, তারপর আমাদের বিভিন্ন উপকারী পোকা যেগুলো আমাদের বাস্তুতন্ত্রে অ্যাভেলেবেল, ওনাদের সংরক্ষণ, সেটাও উইদিন দ্য ফার্ম আছে আমাদের। তো প্রাকৃতিক চাষটা হচ্ছে আমাদের উইদিন দ্য ফার্ম, আমাদের ফার্ম যে এরিয়াটা, আমাদের যে চাষের জমি বা আমাদের যে বাস্তুতন্ত্র, সেখানের মধ্যে সবগুলোর ব্যবস্থা করা আছে প্রকৃতিতে, বাইরে থেকে কিছু আনতে হয় না। আর জৈব চাষে সামান্য কিছু জিনিস হয়তো বাইরে থেকে আনতে, কিন্তু রাসায়নিক চাষে সে বীজ থেকে শুরু করে এবং রাসায়নিক সার অবধি প্রত্যেকটা জিনিস আমাদেরকে
বাইরে থেকে আনতে। কিনতে ইভেন হয়। জৈব চাষে এবং প্রাকৃতিক চাষে জলসেচটা পর্যন্ত প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে। কিভাবে? যদি আমরা একটা ক্ষেত করলাম, যে কোনো একটা সবজি ক্ষেত করলাম, প্রাকৃতিক চাষের একটা অনেকগুলো প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে যে মাটির অর্গানিক কার্বন যেটাকে আমরা বলি সেটাকে রক্ষা করা এবং মাটির জল সংরক্ষণ করা। তো আমরা মালচিং পদ্ধতির মাধ্যমে আচ্ছাদন, আমরা জৈব আচ্ছাদন, বিভিন্ন খের আছে, গাছপালা আছে, এগুলো দিয়ে আমরা গাছের গুঁড়ি বা আমাদের যে লাইনে লাগানো হয় সেটাকে আমরা আচ্ছাদন করে ঢাকনা দিয়ে দিই। তাহলে মাটিটা ঠান্ডাও, মানে ওইখানে মাইক্রো ক্লাইমেট যেটা সেটা নিয়ন্ত্রিত থাকে এবং সেখানে তাপমাত্রাও ঠিক থাকে এবং সেখানে জলীয় বাষ্প যেটা ময়েশ্চার যেটা চলে যায়, জলবায়ু মানে যেটা হিটের কারণে চলে সেটাও যায় না। তো এই যে আজকাল অনেকে বলে যে আমাদের জলসেচেরও একটা ভালো খরচা যায় বা জল অ্যাভেলেবেল না বা অনেক সময় খরা দিয়ে দেয়, এই সবগুলো সমাধান কিন্তু প্রাকৃতিক চাষে। তো প্রাকৃতিক চাষটা হচ্ছে, আমি বলবো সেটা একটা জীবনধারার জীবনশৈলীর মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে নিজেকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ঢালতে হবে প্রাকৃতিক চাষে যেতে গেলে। আপনাকে রেডিমেড কিছু না প্রাকৃতিক চাষে। তো রেডিমেড যদি থাকে সেখানে সমস্যা থাকে, যেমন আমাদের বীজটাও হাইব্রিড হয়ে গেল রাসায়নিক চাষে। তো হাইব্রিড বীজের দাম যেমন আছে, সিডবর্ন ডিজিজ, বীজ থেকেও রোগ তৈরি হয়। তারপর সেই বীজের জন্য যে একটা উৎপাদন বাড়াতে গেলে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ওষুধ দিতে হয়, সেটা ওয়ান টাইম। সেই রাসায়নিক সার ওষুধের একটা অংশ জমিতে যাচ্ছে, জলে যাচ্ছে, সেটা থেকে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের শরীরে আসছে। তো এইভাবে দুটো চাষ কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং দেখা গেছে প্রথমত হয়তো বা জৈব চাষে বা প্রাকৃতিক চাষে একটুখানি উৎপাদনের একটু ব্যাঘাত ঘটলেও প্রথম দিকে কিছুক্ষণ, যদি সেটাকে সাস্টেনেবল ওয়েতে, টেকসই পদ্ধতিতে দীর্ঘদিন ধরে আমরা এটাকে নার্সিং করি বা ম্যানেজ করি, তাহলে উৎপাদনশীলতা কোনো অংশে কম হওয়া হয় না। আর বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলগুলোতে বা শহরে আজকাল একটা ট্রেন্ড দেখা যায় যে প্রত্যেকটা ফ্যামিলি যদি চেষ্টা করে যে আমি আমার নিজের সবজিটার একটা অংশ আমি নিজে তৈরি করব এবং সেটা কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ব্যবহার না করে তৈরি করব, সেটা সম্ভব। এবং গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতেই কোনো না কোনোভাবেই মানে যে চিরাচরিত চাষ পদ্ধতিতে চাষ না করে ফসল উৎপাদন ওনারা করে, সেটাকে জাস্ট একটু এক্সপানশন করে আমাদেরকে মানে মানুষকে সেই পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তো আমি বলবো যে প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের খরচাটা অনেকটা কমে যায়, কিন্তু আপনাকে সবগুলোর তার পাশাপাশি পরিবেশকেও কিন্তু নির্মূল করা যায় এবং সেই পাশাপাশি আপনাকে খরচা কমার সাথে সাথে আপনাকেও বিষমুক্ত খাবার দিতে পারছেন এবং সেটার বাজার দরও একটা আলাদা নির্ধারণ করা থাকে। আর রাসায়নিক চাষে খরচাটা খুব বেশি, কারণ একটা ছোট্ট উদাহরণ দিই একটু সময় নিয়ে, সেটা হচ্ছে একটা আমি যদি একটা ব্রিঞ্জেল স্ট্যাম্প বোরার, যেটা যে বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকা, সেটার জন্য একটা ওষুধ প্রয়োগ করলাম, রাসায়নিক ওষুধ। তো আমি বললাম যে 2 ml বা 1.5 ml পার লিটার, কোনো কারণে ভুলবশত সেটা 3 ml হয়ে গেল। সেখানে স্প্রে করার পরে একটা বা দুটো পোকা সেখান থেকে সার্ভাইভ করে গেল। ওনারা কিন্তু ওই ডোজে কিন্তু ওনারা রেসিস্টেন্ট হয়ে গেছে। পরের বার ওনাদেরকে মারার জন্য কিন্তু 3 ml আর কাজ হবে না, 5 ml। এইভাবে ডে বাই ডে পেস্টিসাইডটা বাড়াতে হবে। তো একটা সময় গিয়ে ওনারা রেসিস্টেন্ট হয়ে যাবে, তো ধ্বংস মানে ওনারা আর সম্ভব হবে না। তো এইটা হচ্ছে রাসায়নিক ফার্মিং এর একটা খারাপ দিক। কিন্তু এই স্প্রে করার পর বেগুনটার মধ্যে বা অন্যান্য সবজির মধ্যে, তো সেই সবজিটা যখন মানুষ খাচ্ছেন, তো সেটা কি কোনোভাবে ক্ষতিকারক প্রভাব পড়ছে না? সেটা তো ইজিলি বোঝা যায়। আমরা যখন গ্রামাঞ্চলে আমাদের যারা দাদু বা আমাদের যারা বয়স্ক লোকরা আছেন ওনাদের সাথে যখন কথা বলি, ওনারা দীর্ঘদিন আয়ুষ্কাল পেয়েছেন কেন, ওনারা বিষমুক্ত খাওয়ার খেতে পেরেছেন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এখন দেখবেন স্ট্রোক, গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেম, স্ট্রোকের প্রবলেম, নার্ভের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এই বিভিন্ন ধরনের রোগ এখন শিশু বয়স থেকে শুরু করে অনেকের হতে। এটা ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণ, আমাদের খাওয়াতে পেস্টিসাইড যে চেইন সেটা ঢুকে গেছে, আমাদের ফুড চেইনে পেস্টিসাইড আছে এবং মাটি দূষিত, জল দূষিত। তো এই যে বললাম আমরা যে আমাদের যে খাওয়াটা আপনি বললেন যে বিষযুক্ত খাওয়াটা বাজারে আসছে, তো বয়স্ক যারা এখন প্রায় 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব, ওনাদের সাথে কথা বললে বোঝা যায় যে ওনারা বলে দিতে পারেন যে টেস্টের মাধ্যমে বলতে পারেন জৈব চাষে উৎপাদিত ফসলের যে একটা টেস্ট, সেটা ন্যাচারালি তৈরি বা সেটার মধ্যে কোনো রাসায়নিক পেস্টিসাইড নেই বা সেটার যে খাওয়ার যে টেস্টটা হয়, সারটা হয়, সেটা একটা কমার্শিয়াল ফার্মিংয়ের তৈরি মানে কোনো প্রোডাক্ট থেকে সেটা আলাদা হয়। তো সেটা বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়। তো পেস্টিসাইডের একটা এফেক্ট আমরা বুঝতে পারি। তো আর এখন তো আমরা দেখতেই পাচ্ছি
হসপিটাল বা বিভিন্ন জায়গাতে গেলে ডাক্তাররা পর্যন্ত সেটাতে কৃষি দপ্তরকে ইনপুট দিচ্ছেন, বিভিন্ন মেডিকেল রিসার্চ কৃষি বিজ্ঞানীদেরকে ইনপুট দিচ্ছেন যে আমরা এই ধরনের ইনপুট পাচ্ছি, এবং সেটা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কৃষি দপ্তর তৈরি করছে আর ডাক্তাররা সেটা চিকিৎসা করতে গিয়ে ওনারা ইনপুট দিচ্ছে যে মায়ের দুধেই তো এখন ক্লোরোপাইরিফস পাওয়া যাচ্ছে। তো সেটা একটা অ্যালার্মিং, ভেরি অ্যালার্মিং। ঠিক ঠিক। রাসায়নিক চাষে স্যার জলবায়ুতে কি কোনো ধরনের প্রভাব পড়ছে? হ্যাঁ, রাসায়নিক চাষে জলবায়ুতে তো প্রভাব আছে। কিভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি মানে আমাদের যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে গ্যাসগুলো, বিশেষ করে মিথেন, তো বা আমাদের যে মাটির যে অর্গানিক কার্বনটা নষ্ট হচ্ছে, তো রাসায়নিক চাষে তো আমরা আচ্ছাদনও ব্যবহার করি না বা সচরাচর অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার জমিতে দেওয়া হয়। তো এগুলোতে যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে গ্যাসগুলো ইজিলি তৈরি হতে পারছে, আর প্রাকৃতিক চাষে সেই জিনিসটা হয় না। কারণ আমাদের সেখানে থাকে মালচিং, ন্যাচারাল মালচিং থাকে, তারপর জৈব সারগুলো জমিতে ব্যবহার করে সেখান থেকে প্রেসিপিটেশন হয়ে কোনো গ্যাস সেমন তৈরি হচ্ছে না সেটার জন্য। আর জলবায়ু পরিবর্তন যেটা আমাদের ফরেস্ট ধ্বংসের কারণে যেটা হচ্ছে, সেটাকে কিছুটা মিটিগেট করা যায় যদি প্রাকৃতিক চাষে ধীরে ধীরে ফিরিয়ে আনা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দেশীয় খাদ্য এবং দেশীয় বীজ, সেটা যেমন আমাদের এখানের জলবায়ুর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত, রাসায়নিকটা কিন্তু সেমন না, বা রাসায়নিক চাষে ব্যবহৃত বীজও তেমন না। সাপোজ আমাদের এখানে এখনকার যে সবজিগুলো, ম্যাক্সিমাম সবজি আমাদের স্টেটে হয়, সেগুলো সব বিভিন্ন এমএনসি মাল্টিনেশনাল কোম্পানিতে বাইরের স্টেটে সিড প্রোডাকশন হয়, এবং সেই সিড আমরা এখানে কৃষকরা ব্যবহার করি। কিন্তু আমাদের জলবায়ু তার বেঙ্গালোর বা সাউথ ইন্ডিয়ার জলবায়ু না। আমাদের জলবায়ু, এখানকার জলবায়ু, তো আমরা এটা স্বীকার করতে হয় যে বাংলাদেশ, আমাদের পাশের দেশ, বাংলাদেশের বীজ আমাদের এখানে সুইটেবল হয়ে যায়, কিন্তু বিভিন্ন প্ল্যান কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী, দেশের আইন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি না ওনাদেরটা। কিন্তু কিছুটা আমরা দেখেছি যে ওনাদের বীজ আমাদের এখানে সুইটেবল। তো এটা তো একটা এই যে অঞ্চল, আমাদের যে উত্তর পূর্ব অঞ্চল এবং পূর্ব ভারতের যে এলাকাটা, এই এলাকার যে জলবায়ু, সেটার সাথে আপনার মহারাষ্ট্র বা বেঙ্গালোর, হায়দ্রাবাদ বা পুনে, এইসব জায়গার সিটগুলো এখানে আলাদা। তো যেটা বলছিলাম যে আমাদের যে জলবায়ু পরিবর্তন শুধুমাত্র কেবল তাপমাত্রা বৃদ্ধি পেল, সমুদ্র জলস্তর বেড়ে গেলো, এটা না। আমাদের যে খাদ্য উৎপাদনকারী যে ফসল লাগাই আমরা, সেই ফসলও কিন্তু এফেক্টটা আসছে। তো দেখা যাচ্ছে যে ওই যে আধুনিক কৃষি পদ্ধতির মধ্যে তৈরি করা যে ফসলের যে বীজ, ওর ক্ষমতা এই জলবায়ু পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার ক্ষমতাটা কম, দেশীয় বীজের ক্ষমতাটা বেশি। এবং আমাদের কাছে এত পরিমাণ বীজ ভান্ডার আমাদের দেশে আছে, মাঝে মধ্যে আমরা নিউজ মিডিয়াতে দেখি, বিশেষ করে আমাদের স্টেটেও আছে, আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে অনেক দেশীয় বীজ, বেগুন, ধানের বীজ, আমাদের জুমের ধানের বীজ, আমাদের বেগুনের বীজ, জুনের কুমড়া, জুমের বিভিন্ন ফসল, সবগুলো বীজ কিন্তু লোকালি ওনারা প্রিজার্ভ করে রাখেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জনজাতি অঞ্চল বা সচরাচর যে বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পুরুলিয়াতে, পশ্চিমবাংলাতে বা উড়িষ্যাতে অনেক মিলেটস, ওনারা বিভিন্ন ধরনের মিলেটস ওনারা সংরক্ষণ করে রাখেন। আমাদের এখানে চিরাচরিতভাবে ফক্সটেল মিলেট, কাউন্দান, যেটা আমাদের জুমে দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। তো এই ফসলগুলো যদি আমরা এখন ইন্ট্রোডিউস করি বা এগুলো যদি আমরা প্রচার এবং প্রসারে আরও বেশি নিয়ে আসি, একে তো আমরা বিষমুক্ত খাদ্য বা গুড কোয়ালিটি ফুড বা বেশি আমাদের বলবো যে পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য আমরা খেতে পারি। পাশাপাশি যে প্রাকৃতিক জলবায়ু যে পরিবর্তন, সেটাকেও আমরা কিছুটা ট্যাকেল করতে পারি ওই আমাদের দেশীয় বীজের মাধ্যমে। দেশীয় বীজের ক্ষমতাটা একটু বেশি, মানে পরিবেশের সাথে যে অ্যাডাপ্টেশনের ক্ষমতাটা একটু বেশি। তো সেটা দেশীয় বীজকে বেশি করে আমরা প্রমোট করতে হবে। তো এটাই একটা প্রাকৃতিক চাষের, এটা একটা প্রিন্সিপাল আমাদের, যে লোকালাইজড বীজ আমরা যাতে ব্যবহার করি, কারণ ওর পুষ্টিগুণ এবং একটা হাইব্রিড বীজ পুষ্টিগুণের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। মানে এক কথায় আমরা বলতে পারি যে স্বাস্থ্যকর খাবার যদি আমরা খেতে চাই, তাহলে সেই প্রাকৃতিক চাষ বা জৈব চাষের প্রতি আমাদের কৃষক ভাইদের আগ্রহ বাড়াতে হবে, চাষ করতে হবে বেশি। তবে আমরা স্বাস্থ্যকর খাবার যেমনভাবে আমরা খেতে পারবো, প্রকৃতিকেও কিন্তু নির্মল এবং সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। এবং এক কথায় আমরা বলতে পারি যে আগামীর প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে আমরা সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ দিতে পারবো, তাই তো স্যার? তো এই ক্ষেত্রে বলবো, যেহেতু বর্তমান সময়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক চাষ বা জৈব চাষ, আগামী 20 থেকে 25 বছরের মধ্যে এই প্রাকৃতিক চাষ বা জৈব চাষ কতটা গুরুত্ব পাবে বা কতটা চাষ বাড়বে, কি মনে হয় আপনার? এটা অ্যাকচুয়ালি আমাদের 2016 সালে আমরা যখন ত্রিপুরাতে প্রথম অর্গানিক মিশন প্রজেক্টটা আসে,
প্রত্যেকটা ওই যে প্রজেক্টটা যখন শুরু হয় তখন আমরা যেটাকে বলি আমাদের এগ্রিকালচারের মানে ভাষাতে যেটাকে আমরা বলি কৃষকদের মাঝে যখন আমরা নিয়ে যাই যেটাকে এক্সটেনশন সার্ভিস, তখন হঠাৎ অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করতে দ্বিধাবোধ ছিল যে আদৌ কি ফলন হবে এইভাবে রাসায়নিক সার ওষুধ ব্যবহার না করে। কারণ আমাদের দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে যে মানে অতিরিক্ত রাসায়নিক সার ওষুধ দিতেই হবে। তো প্রথম আমাদেরকে সেখানে মাটি পরীক্ষার মতো একটা মানে সিদ্ধান্ত সরকার নিল যে মাটিটা আপনার মাটি আপনাকে পরীক্ষা করে দেবে, কৃষি দপ্তরে থেকে করে দেবে। মাটি পরীক্ষার পরে সেটা একটা আমাদের যে প্যাথোলজিতে যে স্বাস্থ্যের রিপোর্ট কার্ড পাওয়া যায়, আমি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি যেটা যাতে কৃষকরা বুঝতে পারে। প্যাথোলজিতে যেভাবে আমাদের যে ব্লাড টেস্টের রিপোর্ট আসে মাটি পরীক্ষা করছে, মাটির মধ্যে কি কি নিউট্রিয়েন্ট রাসায়নিক জিনিস মানে কি কি আমাদের পুষ্টিগুণ আছে মাটিতে এখন, যেটা বিশেষ করে আমাদের বিভিন্ন 16টা মাইক্রোনিউট্রিয়েন্ট বা আমাদের যে বিশেষ করে এনপিকে, তো এটা কতটুকু আছে, কি দিতে হবে, মাটিতে অর্গানিক কার্বন কত, মাটির পিএইচ কত, অম্লত্ব কত, খারাপ কত, এই সবগুলো বিষয় আসে। কারোর মাটি স্বাস্থ্য খুব ভালো থাকে, কারোর মাটি ডিটেরিওরেশন করে, খুব খারাপ হয়। তো আবার অনেক সময় দেখবেন কৃষকরা কিন্তু সবচেয়ে বড় বিজ্ঞানী, ওনারা কিন্তু 24 আওয়ার্স জমিতে মাঠে থাকেন। ওনারা আমাদের থেকে হয়তো বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলতে পারেন না, কিন্তু ওনাদের অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে ওনারা কিন্তু সবকিছু বুঝতে পারেন যে আমার মাটিটা, লোকাল ল্যাঙ্গুয়েজে কৃষকরা বলে স্যার আমার মাটিটা শক্ত হয়ে গেছে, মাটিটা চারা হয়ে গেছে। কেন? মাটির জল ধারণ ক্ষমতা ধীরে ধীরে শেষ ডিউ টু অতিরিক্ত ব্যবহারের কারণে ইউরিয়া সারের। তো এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছিলাম। কেন বলছি সমস্যাগুলো? তো আমি বললাম আপনাদের সলিউশন কি? স্যার ইউরিয়া সার বন্ধ করতে লাগবে। কি দিতে হবে? অতিরিক্ত মানে বেশি করে আমাদেরকে জৈব সার দিতে হবে। তারপর সরকার, আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম আছে আমাদের, বিভিন্ন ফুড সিকিউরিটি মিশন, তারপরে ন্যাশনাল মিশন অন পালসেস, ন্যাশনাল মিশন অন ফুড অ্যান্ড নিউট্রিশিয়াল। তো এই সবগুলোর মাধ্যমে জৈব সারের পরিমাণটাকে বাড়িয়ে দিল। তো পিএম প্রধানমন্ত্রী প্রণাম একটা প্রোগ্রাম আছে, সেটার মধ্যে দিয়ে ধীরে ধীরে রিডিউস করা হচ্ছে রাসায়নিক সারকে, জৈব সারকে বাড়ানো হচ্ছে। তো এইভাবে 16 থেকে আজকে 26-10 বছরে এখন ত্রিপুরাতে আমরা এখন দেখলাম রিসেন্টলি আমাদের দপ্তরের মন্ত্রী দুবাইতে ত্রিপুরার অর্গানিক প্রোডাক্ট নিয়ে গেল। তো আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে এটা যে আগামী 20-30 বছরে যদি প্রপার কৃষকের যে প্রথম হচ্ছে মানে কৃষক, তারপর হচ্ছে বায়ার যারা কিনবে, দুই পক্ষের মধ্যে কিন্তু প্রচার প্রসারটা দরকার। কৃষক উৎপাদন করবে, সেই উৎপাদনটা পরে কোথাও পরে রইবে, সেটা দিয়ে তার হবে না ওনার। তো বায়ার যদি সচেতন হয় যে আমি বিষমুক্ত খাবারটা খাবো বা আমি অর্গানিক প্রোডাক্টটা কিনবো, বা সেটাকে আমি ব্র্যান্ডিং মার্কেটিং করে আমাদের বহির্বিশ্ব ছড়িয়ে দিতে হবে যে আমাদের যেটা আমাদের কাছে আছে সেটা অন্য কোথাও নেই। যেমন আমাদের যে মিলেটসটা, আমাদের ত্রিপুরার মিলেটসটা, এটার টেস্ট আপনার ভারতবর্ষের অন্যান্য মিলেটসের সাথে মিলে না। অনেকে এটাকে রিভিউতে আমাদের এটাকে বেস্ট বলছে। তো আমাদের এটাকে তাদেরকে দিতে হবে যে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আমরা একটা ব্যবসার রাস্তা খুলতে পারবো। তো এই বইটা যদি খুলে, তো কৃষি অর্থনীতিতে একটা কথা আছে, প্লেস, টাইম এবং মানে আমাদের মার্কেট ডিসিশন। তো এই যে কোথায় কোন ফসলটা উৎপাদন করতে হবে, কখন করতে হবে, আর মার্কেটের ডিমান্ড কি, এই তিনটা বেসিসে যদি কৃষিকে চিন্তা করা যায়, তাহলে আগামী 20-30 বছর দরকার নেই, অনেক আগেই আমাদের যে নতুন জেনারেশন বা যারা কৃষকরা কৃষিকে নিয়ে কাজ করেন, ওনারা নিজেরাই এখন ফসল উৎপাদন মানে যে প্রাকৃতিক চাষকে বা জৈব চাষকে গ্রহণ করবেন। ঠিক। আমরা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চাইছেন যে দেশের সর্বদিকে বিকশিত করে তুলতে, 2047কে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি বিকশিত ভারতে পরিণত করতে, সেই ক্ষেত্রে এই কৃষি ব্যবস্থাকে উন্নত করা বা প্রাকৃতিক চাষ বা জৈব চাষকে ভিত্তি করে আমাদের সবুজ প্রকৃতি গড়ে তোলা, তা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের আলোচনা প্রায় তো শেষ মুহূর্তে, তো স্যার বলবো আমাদের রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থাটা বর্তমান সময়ে কেমন, বা এই প্রাকৃতিক চাষ বা জৈব চাষে আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের দেশের সরকার এবং প্রধানমন্ত্রী কিছুদিন মানে আমাদের উনি একটা আমাদের মানে বলবো নির্দেশ, আমাদের দপ্তর বা সরকারের কাছে একটা নির্দেশ, কৃষকের আয়কে বাড়াতে হবে। নিশ্চয়ই। তো ওইখানে একটা কথা বলছি, আমরা কৃষি বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণা করেছি কিভাবে আয় বাড়ানো যায়। আপনাকে আজকে ধরুন আপনার এক কানি জমিতে ত্রিপুরাতে 800 কেজি স্ট্যান্ডার্ডাইজ আমরা ধান পাচ্ছি, সেটাকে 1200 কেজি করে দিলাম, হবে একটা ওয়ে তো হবে, বাট সেটা 1200 কেজি করতে গেলে 400 কেজি বাড়াতে গেলে আমার খরচাও তো হবে। নিশ্চয়ই। তো এই যে উৎপাদনটা বাড়লে সেটা প্রপার মার্কেটও তো দিতে হবে আমাদের। তো এটার পাশাপাশি
আরেকটা দিকও আছে। এটা অ্যাকচুয়ালি কৃষকের আয় বাড়াতে গেলে আপনি একটা ডাইমেনশনে চিন্তা করলে হয় না, যেটা আমাদের গভর্নমেন্টও সেটাকে ডিসিশন দিয়ে দিচ্ছে, মাল্টি ডাইমেনশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আছে, কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, তখন প্রাকৃতিক চাষ জৈব চাষের উপরে প্রকল্প আছে, সেখানে আর্থিক সহায়তা আছে, ফার্ম মেকানাইজেশন, মেশিনারিজ আছে। সেই সাথে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, চাষের খরচটাকে কমাতে হবে। তো তাহলেই প্রথম যে এইমটা আমাদের বা ভিশনটা থাকে, চাষের খরচটাকে রিডিউস করো, কম করো। তো সেটার জন্য প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ হচ্ছে সর্বোচ্চ হাতিয়ার। আপনার একটা ফসল চাষ করতে উদাহরণস্বরূপ যদি আমি নিই, সেই ফসলে আপনার যে পরিমাণ টাকার রাসায়নিক সার কিনতে হয়, বীজ কিনতে হয়, সেই রাসায়নিক সার বীজের থেকে উৎপাদিত ফসলকে রক্ষা করতে গেলে যে পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করতে হয়, প্রাকৃতিক চাষে হয়তো একটু আপনাকে অবজারভেশন বা দেখভাল ভালো করতে হবে, কিন্তু খরচটা অনেক কম। তো আপনার খরচ যদি কমে যায় আর মার্কেট যদি আপনার প্রাইসটা ঠিক থাকে, তো অটোমেটিক আপনার ইনকাম ভালো হবে। তো আমাদের স্টেটে এখন দেখা যাচ্ছে প্রায় 11,000 টাকার উপরে কৃষকদের আয়, যেটা রিসেন্ট কয়েকদিন আগের ডাটা, তো হয়তো প্রতিদিন আপডেট হবে সেই ডাটাটা। তো সেটা ভালো পজিশনে আছে এখন। আর এখন শুধু একটা ফসল করে কেউ কৃষিতে সাফল্য হবে তাও না। তো আমাদের দপ্তর বা যারা কৃষি বিজ্ঞান নিয়ে কাজ করে, আমরা বলি মাল্টি ডাইমেনশনাল ক্রপ করতে হবে, কোন সিজনে কোনটা, বা মাল্টিপল ক্রপিং, মিক্স ক্রপিং, তারপরে ক্রপ রোটেশন। খুব জমি খালি রাখা যাবে না। তো কোথাও যেখানে জলসেচের সুবিধা আছে সে ধান চাষ করলো, সবজি করলো, যেখানে নেই সেখানের জন্য পালসেস আছে, ডাল চাষ। এখন ডালের উপরে সরকার জোর দিচ্ছে, তো সেখানে ডালে কম জলের প্রয়োজন হয়, সেখানে ডাল চাষ করা যায়। তো কোনো না কোনোভাবে যদি মাটিকে ব্যবহার করা যায় এবং সেই সাথে মাটির স্বাস্থ্য রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, সেদিকে নজর দেওয়া যায়, তো কৃষকের আয় বাড়বে। আর প্রাকৃতিক চাষের ক্ষেত্রে বলছেন যে আমাদের, যেমন কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী, ওনাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনি রিটায়ারমেন্টের পরে কি করবেন। উনি বলছিলেন যে আমি প্রাকৃতিক খেতি করব। তো এই যে ভীষণ বা সরকারের তরফ থেকে ভীষণ বা প্রচার প্রসার এবং কৃষকদের মধ্যে একটা সচেতনতা, আমি একটু আগে বলছিলাম যে কৃষকরা হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী। ওনারা বুঝতে পারেন যে ওনাদের জমির অবস্থা কি। তো ওনাদের হয়তো বিজ্ঞানীদের মতো এত গুছিয়ে বলতে পারেন না, কিন্তু ওনারা ঠিক ফিল করতে পারেন যে সিচুয়েশনটা একটু অ্যালার্মিং আছে, আমাদেরকে সাবধান হতে হবে, কারণ আমার আগামী প্রজন্মের জন্য এই জমি রক্ষা করে যেতে হবে, আদারওয়াইজ এই সভ্যতা টিকবে না। ঠিক স্যার, আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ ছোট্ট করে মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ, এই নিয়ে কৃষক ভাইদের উদ্দেশ্যে কি থাকবে বার্তা আপনার? আমরা দেশের সবাই আমাদের দেশের কৃষকদের প্রতি ঋণী। এই কারণে ঋণী যে আমাদের দেশ যখন প্রায় খাওয়া ছিল না আমাদের 60-এর দশকে আমাদের কাছে, তো বিজ্ঞানীরা আমাদের তৎকালীন সময়ে যিনি সরকার ছিল, যারা মানে আমাদের প্রধানমন্ত্রী বা কৃষিমন্ত্রী, সবাই সিদ্ধান্ত নিয়েছে যে কৃষকদের কাছে ফিরে যেতে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল যে জয় জওয়ান জয় কিষানের নারা দিয়েছিলেন। উনি নিজে বলেছিলেন যে এক বেলার জন্য, মানে একটা বেলা দিনে যে একটা বেলা খাওয়া স্কিপ করে দিতে, বন্ধ করে দিতে। তারপর উনি নিজে হাল চাষ করেন, এমন ছবিও আমরা দেখতে পাই, এখন পুরোনো দিনের আর্কাইভের ছবিগুলো আছে। তো কৃষকদের কাছে তো আমরা সবসময় ঋণী থাকবো। দেশের অর্থনীতির মানে যে মেরুদণ্ড, সেটা তো কৃষকরা, আমাদের কৃষকরাই সেটা। তো শুধু এটুকু অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাই যেহেতু জিনিসটা উপলব্ধি করতে পারছেন, বা না পারলেও আমাদের দপ্তর বা সরকার বা বিভিন্ন সংস্থা, সিভিল সোসাইটি, সবার মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, বা আমরাও কৃষি দপ্তর সবসময় মাঠেই থাকে, তো আমাদের মধ্যে দিয়ে যোগাযোগ করে আপনারা এই ধীরে ধীরে, একসাথে সম্ভব না হলে ধীরে ধীরে আপনারা যে রাসায়নিক পেস্টিসাইডের ব্যবহার বা রাসায়নিক সারের ব্যবহারটা একদিনে হয়তো সম্ভব না কমানো, পুরোটাই বন্ধ করে দেওয়া, ধীরে ধীরে কমিয়ে মাটিকে রক্ষা করুন। সেই সাথে বিষমুক্ত খাবার নিজেও খান, সবার জন্য তৈরি করুন। তো সেটা করলেই আগামী দিনে আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র বা পৃথিবী, পুরো পৃথিবী, যদি আমাদের যে ভারতবর্ষের যে আমরা পুরো পৃথিবীকেই নিজেদের আত্মীয় বলি, তো আমাদের পুরো পৃথিবীকেই আমরা রক্ষা করতে পারবো এবং এখনের অন্যান্য আগামীর প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো। তো এটাই সম্ভব একমাত্র প্রাকৃতিক চাষ এবং জৈব চাষই আমাদের পরিবেশ, প্রকৃতি, কৃষি, মাটি, মানুষ, সব কিছু মিলিয়ে তো আমাদের সমাজ, সব কিছু মিলিয়ে তো আমাদের সভ্যতা পুরোটাই রক্ষা হবে। অনেক ধন্যবাদ স্যার। তো এতক্ষণ আপনারা শুনছিলেন মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় প্রাকৃতিক চাষ বা জৈব চাষ কতটা গুরুত্বপূর্ণ আগামীর প্রজন্মের জন্য, বা প্রকৃতিকে সুন্দর রাখতে, নির্মল রাখতে, সেই বিষয়ে কিন্তু তুলে ধরলেন আজকের যিনি অতিথি ছিলেন আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠানে, সেক্টর অফিসার কৃষি আধিকারিক শ্রী প্রবীর দত্ত স্যার। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন যে কিভাবে আমরা এই সমাজকে সুন্দর সমাজে পরিণত করতে পারবো, নির্মল পরিবেশ দিতে পারবো এবং স্বাস্থ্যকর খাবার আমরা খেতে পারবো। আগামীর প্রজন্ম যারা আসছেন বা রয়েছেন তাদেরকে আমরা সুন্দর এবং
সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যারকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।